বর্তমান বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্য এখন এক চরম অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার চলমান সংঘাত এই অঞ্চলের দশকের পর দশক ধরে চলা চেনা সমীকরণগুলোকে রাতারাতি বদলে দিচ্ছে। এই যুদ্ধ শুধু সামরিক শক্তির মহড়া নয়, বরং এটি পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থার আসল কঙ্কালটা বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছে। দশকের পর দশক ধরে যে সমস্ত আরব দেশ আমেরিকার দেওয়া নিরাপত্তার গ্যারান্টির ওপর ভরসা করে আসছিল, আজ তারা এক গভীর অস্তিত্ব সংকটের মুখোমুখি। কিন্তু কেন হঠাৎ মার্কিন বলয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আরব শাসকরা? চলমান এই ভূ রাজনৈতিক পরিবর্তন কি শেষ পর্যন্ত আরব অঞ্চলের ঐতিহ্যবাহী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এক বড় ধরনের পতনের ঝুঁকির মুখে ফেলে দিল? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্য এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার চলমান সংঘাত ও যুদ্ধাবস্থা এই অঞ্চলের দীর্ঘদিনের চেনা সমীকরণগুলোকে পুরোপুরি বদলে দিচ্ছে। এই যুদ্ধ কেবল সামরিক শক্তির মহড়া নয়, বরং এটি পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের অভ্যন্তরীণ কাঠামোর দুর্বলতাগুলোকে বিশ্বের সামনে একদম পরিষ্কার করে দিয়েছে। দশকের পর দশক ধরে যে সমস্ত আরব দেশ আমেরিকার দেওয়া নিরাপত্তার গ্যারান্টির ওপর ভরসা করে আসছিল, আজ তারা এক গভীর সংকটের মুখোমুখি। বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল যে এই অঞ্চলের দেশগুলোকে কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো একটি দেশ ইসরায়েলের সাথে সম্পর্কের ব্যাপারে কিছুটা নরম অবস্থান দেখালেও সৌদি আরব সহ অন্যান্য শীর্ষস্থানীয় আরব রাষ্ট্রগুলো এখন আর প্রকাশ্যে ইসরায়েলের ঘনিষ্ঠতার কথা বলছে না। ফলে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা যখন এতটা নড়বড়ে হিসেবে ফুটে উঠছে, তখনই একটি অত্যন্ত গুরুতর ও ঐতিহাসিক প্রশ্ন সামনে চলে আসছে। চলমান এই যুদ্ধ ও ভূ রাজনৈতিক পরিবর্তনের কারণে আরব অঞ্চলের ঐতিহ্যবাহী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কি বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে? ইরানে বিপ্লব সম্পন্ন হওয়ার পর থেকেই আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলোকে টিকিয়ে রাখা এবং তাদের ক্ষমতা নিশ্চিত করার জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক ও সামরিক কৌশল গ্রহণ করে। পশ্চিমা শক্তিগুলো আরব দেশগুলোকে বোঝাতে সক্ষম হয় যে ইরানি বিপ্লব আসলে একটি শিয়া বিপ্লব এবং এই শিয়া শক্তির উত্থান সুন্নি প্রধান আরব রাজতন্ত্রগুলোর জন্য সবচেয়ে বড় হুমকি। আরব দেশগুলোর মনে এই জুজুর ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে ইরান তাদের দেশের অভ্যন্তরীণ শিয়া জনগোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপন করে এক পর্যায়ে ক্ষমতা দখল করবে এবং রাজতন্ত্রকে গদিচ্যুত করবে। এই নিরাপত্তার ভয় দেখিয়ে আমেরিকা ও ব্রিটেন পারস্য উপসাগরীয় দেশগুলোতে একের পর এক সামরিক ঘাঁটি গড়ে তোলে এবং বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করতে শুরু করে। সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তাদের তেল ও গ্যাস বিক্রির বিশাল অর্থ দিয়ে পশ্চিমাদের কাছ থেকে ট্রিলিয়ন ডলারের আধুনিক যুদ্ধ বিমান ও সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনা শুরু করে। সৌদি আরব হয়ে ওঠে আমেরিকার সামরিক সরঞ্জামের সবচেয়ে বড় বায়ার। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, এত বিপুল অস্ত্র কেনার পরও এই দেশগুলোর কেউই আজ পর্যন্ত নিজস্ব কোনো বড় বা দক্ষ সামরিক বাহিনী গড়ে তুলতে পারেনি। এর পেছনে রয়েছে গভীর পশ্চিমা পলিটিক্স। পশ্চিমা বিশ্ব কখনো চায়নি আরব দেশগুলোর নিজস্ব কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকুক, কারণ আরবদের নিজস্ব শক্তি বাড়লে তা একাধারে ইসরায়েলের অস্তিত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে আরব মাটিতে আমেরিকার বিশাল সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। ফলে আরব শাসকরা তেল, গ্যাসের অঢেল সম্পদ এবং পশ্চিমাদের দেওয়া কৃত্রিম নিরাপত্তার চাদরে মোড়া আরাম আয়েশের জীবন কাটালেও ভেতরে ভেতরে সামরিক ও কৌশলগতভাবে তারা চরম দুর্বলই রয়ে গেছে। এই দুর্বলতার পাশাপাশি এখন যুক্ত হয়েছে অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার প্রশ্ন। বেশ কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের থিঙ্ক ট্যাঙ্কগুলোর মনে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। তেল এবং গ্যাসের এই অফুরন্ত ভান্ডার যখন একদিন শেষ হয়ে যাবে, তখন এই দেশগুলোর ভবিষ্যৎ কি হবে? ইরানের মতো দেশের বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তা হিসাব করে খরচ করছে এবং দূরদর্শী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কিন্তু পারস্য উপসাগরীয় দেশগুলো প্রতিদিন যেভাবে বিপুল পরিমাণে তেল, গ্যাস উত্তোলন ও বিক্রি করে দিচ্ছে,
তাতে সম্পদ ফুরিয়ে যাওয়ার পর তাদের বড় কোনো ভারী শিল্প, শক্তিশালী কৃষি ব্যবস্থা বা দক্ষ মানব সম্পদ থাকবে না। এই বাস্তবতা টের পেয়ে ইদানিং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাদের অর্থনীতিকে বহুমুখী বা ডাইভার্সিফাই করার চেষ্টা করছে। তারা দুবাই বা রিয়াদের মতো শহরগুলোকে বিশ্বমানের টেকনোলজি হাব, এভিয়েশন ট্রানজিট হাব এবং ট্যুরিজম সেক্টর হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। পশ্চিমা দেশগুলো এই সুযোগে বোয়িং বা এয়ারবাসের মতো হাজার হাজার বিমান ও প্রযুক্তি তাদের কাছে বিক্রি করে নিজেদের ব্যবসায় এবং প্রকৌশলীদের কর্মসংস্থান নিশ্চিত করছে। কিন্তু এই অর্থনৈতিক রূপান্তর বা হাব গড়ে তোলার প্রক্রিয়াটি সফল হতে হলে যে দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা প্রয়োজন, চলমান যুদ্ধ তা চরমভাবে বিঘ্নিত করছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের ধর্মীয় জনসংখ্যাগত সমীকরণ রাজতন্ত্রের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকের রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। সাদ্দামের আমলে ইরাককে সুন্নি প্রধান দেশ হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও মুক্ত ইরাকে দেখা যায় যে সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে শিয়া মাযহাবের অনুসারী। ফলে ইরাকের নতুন শাসক ব্যবস্থায় প্রধানমন্ত্রী পদটি শিয়াদের জন্য নির্ধারিত করা হয় এবং এর মাধ্যমে ইরান ও ইরাকের ভৌগোলিক সীমান্ত কার্যত মাযহাবগতভাবে এক হয়ে যায়। ইরাকের নাজাফ এবং কারবালার মতো পবিত্র শহরগুলো শিয়া মাযহাবের মূল প্রাণকেন্দ্রে পরিণত হয়, যা ইরানের সাথে তাদের মনস্তাত্ত্বিক বন্ধনকে আরো দৃঢ় করে। এই একই সমীকরণ এখন পারস্য উপসাগরীয় দেশগুলোর ভেতরেও মৃদু কম্পন তৈরি করছে। কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত বা বিশেষ করে বাহরাইনে প্রায় 70% বা তারও বেশি মানুষ শিয়া মাযহাবের অনুসারী। এমনকি সৌদি আরবের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি যে তেল সমৃদ্ধ কাতিব, আহসা, দাম্মাম বা দাহরান অঞ্চল, অর্থাৎ যেখানে আরামকো বা আল তানুয়ার মতো প্রধান তেল শোধনাগারগুলো অবস্থিত, সেটি মূলত শিয়া প্রধান এলাকা। এই অঞ্চলের শিয়া জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই এক ধরনের সামাজিক ও রাজনৈতিক বঞ্চনার ক্ষোভ রয়েছে, যা আন্তর্জাতিক মিডিয়াতেও বিভিন্ন সময় উঠে এসেছে। 2011 সালের আরব বসন্তের সময় বাহরাইনের ক্ষমতার প্রায় পরিবর্তন হয়ে গিয়েছিল, যা পরবর্তীতে অন্যান্য আরব দেশের হস্তক্ষেপে অত্যন্ত কঠোরভাবে দমন করা হয়। বর্তমান যুদ্ধ পরিস্থিতি এই বিশাল শিয়া জনগোষ্ঠী যদি ইরাক বা ইরানের শিয়াদের রাজনৈতিকভাবে ভালো থাকার অবস্থান দেখে নিজেদের অধিকার আদায়ে ভেতরে ভেতরে উদ্বুদ্ধ হয়, তবে তার রাজতন্ত্রের স্থিতিশীলতাকে বড় ধাক্কা দিতে পারে। শুধু মাযহাবগত বিষয়ই নয়, আরব অঞ্চলের সাধারণ সুন্নি জনগণও বর্তমান রাজতান্ত্রিক শাসকদের ভূমিকায় চরম অসন্তুষ্ট। ফিলিস্তিনে যখন হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, লেবাননে প্রতিরোধ যোদ্ধারা যখন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছে, তখন আরব শাসকদের এই অথর্ব ও নিষ্ক্রিয় ভূমিকা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। আরব দেশগুলোর বিপুল অর্থবিত্ত ও প্রভাব থাকা সত্ত্বেও তারা ফিলিস্তিনিদের পক্ষে শক্ত কোনো অবস্থান নিতে পারছে না, এমনকি কার্যকরভাবে মানবিক সাহায্য পৌঁছাতেও ব্যর্থ হচ্ছে। উল্টো অনেকে ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনকে দমনের ক্ষেত্রে পরোক্ষভাবে ইসরায়েল আমেরিকাকে সমর্থন দিচ্ছে বলে জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মুখ ফুটে কিছু বলতে না পারলেও ভেতরে ভেতরে এই ক্ষোভের আগুন জ্বলছে। অন্যদিকে ইরান যেভাবে সমস্ত নিষেধাজ্ঞা ও চাপ উপেক্ষা করে একা ইসরায়েল এবং আমেরিকার মুখোমুখি দাঁড়িয়েছে, যুদ্ধের মুখোমুখি হতে বিন্দুমাত্র পিছুপা হচ্ছে না এবং আমেরিকার কোনো শর্তের কাছে মাথা নত করছে না, তা পুরো মুসলিম বিশ্বের সাধারণ জনমতকে ইরানের প্রতি সহানুভূতিশীল করে তুলছে। আমেরিকা ও ইসরায়েল এখন বুঝতে পারছে যে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ালে পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধসে পড়বে এবং বিশ্ববাজার অস্থিতিশীল হয়ে উঠবে। আর এই যুদ্ধ শুরু হলে আরব দেশগুলোর সাধারণ জনগণ ও শিয়া জনগোষ্ঠী শাসকদের বিরুদ্ধে গণবিদ্রোহ শুরু করতে পারে। এই ভয়াবহ বিপর্যয় এবং নিজেদের গদি বাঁচানোর তাগিদেই বর্তমান পরিস্থিতিকে আরব শাসকরা এক ধরনের কৌশলগত ইউটার্ন নিতে বাধ্য হচ্ছেন। সৌদি আরব সহ প্রধান আরব দেশগুলো এখন আমেরিকার উপর রুষ্ট হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালীতে কোনো প্রজেক্ট ফ্রিডম বা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে তাদের দেশের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। তারা এখন আমেরিকাকে সরাসরি না বলতে শুরু করেছে, কারণ তারা বুঝতে পেরেছে বিশ্ব রাজনীতির মেরুকরণ দ্রুত বদলে যাচ্ছে। আমেরিকার এখন আর একক বিশ্বনেতা নয়, বিশ্ব ব্যবস্থা এখন চীন, রাশিয়া এবং ইরান বলয়ের দিকে আবর্তিত হচ্ছে।
ইউরোপের প্রধান দেশগুলো থেকে শুরু করে কানাডা সহ বিশ্বের বহু দেশ এখন চীনের সাথে অর্থনৈতিক চুক্তিতে বাধ্য হচ্ছে। সম্প্রতি রাশিয়ার সাথে ভারতের সামরিক চুক্তি এই অঞ্চলে মার্কিন প্রাধান্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যেখানে চীন মূলত রাশিয়াকে দিয়ে এই অঞ্চলের ভূরাজনীতি নিয়ন্ত্রণ করছে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় ইরানের অবস্থান অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, যা সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে স্পষ্ট হয়েছে। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।